দর্শক স্বাগত জানাই মোহনা টেলিভিশনের রাজনীতি বিষয়ক টক শো ভিন্ন মাত্রায়। মন্ত্রিসভা এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিষদ আরও বড় হলো। এছাড়াও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে নিয়োগ চলছে, অনেকেই পদায়ন হচ্ছেন। এইসব পদায়ন বা পদ প্রাপ্তি কিসের ভিত্তিতে হচ্ছে? এখানে অগ্রাধিকার আনুগত্য নাকি যোগ্যতার বা কর্মদক্ষতার ভিত্তিতে নিয়োগ হচ্ছে? সেসব প্রশ্ন নানা মহলে ঘুরছে। এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব, পাশাপাশি সমসাময়িক রাজনৈতিক অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। আজ অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি রনি রেজা, এবং আজ আলোচনা করবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনীতি বিশ্লেষক মাসুদ কামাল। স্বাগতম আপনাকে। আমাদের সঙ্গে আরও আছেন বিএনপির সহ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ জয়নুল আবেদিন মেজবা। স্বাগতম মেজবা ভাই আপনাকেও। আমি একটু প্রথমে মাসুদ কামাল ভাই আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। আমার প্রশ্ন হলো যে একটি প্রশ্ন তো আছেই যে কিসের ভিত্তিতে এই ধরনেরই হয়ে থাকে। যদি আমরা একটু বিশ্লেষণ করি, সাধারণত প্রথম 6 মাস গভর্নমেন্টের হানিমুন পিরিয়ড হিসেবে দেখা হয়। এরপরে এই 6 মাসের কার্যক্রমের উপর পর্যালোচনা করে কাউকে সরানো হয়, কাউকে নতুন দায়িত্ব দেওয়া হয়। আমরা দেখলাম স্বল্প পরিসরে কিছু যুক্ত হয়েছেন, যদিও কাউকে বাদ দেওয়া হয়নি, হয়তো সরিয়ে অন্য জায়গায় দেওয়া হয়েছে। আমি স্পষ্টভাবে আপনার কাছে প্রশ্ন রাখতে চাই যে আপনার দৃষ্টিতে কেমন হলো এই রদবদল? কারণ এই 6 মাসের মূল্যায়নের ভিত্তিতে হয়েছে কিনা, যে যে মন্ত্রণালয়গুলো নিয়ে আলোচনা ছিল সেই জায়গায় পরিবর্তন কতটুকু দেখছেন, বা যে জায়গায় পরিবর্তন হয়েছে এই পরিবর্তনটা কতটা যৌক্তিক, আপনার বিশ্লেষণ একটু শুনতে চাই। শুনেন, আসলে একটা ইস্যু হচ্ছে কি, যে পার্লামেন্টের মানে যে ব্যবস্থা, এই ব্যবস্থার যে সরকার, এখানে কে মন্ত্রী হবে কে মন্ত্রী হবে না, কে বাদ পড়বে, কে টিকে থাকবে, কে একাধিক মন্ত্রণালয় পাবে, কে প্রতিমন্ত্রী হবে, এগুলি সব কিছুই আসলে নির্ভর করে প্রধানমন্ত্রীর উপর। আচ্ছা, প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেন তার মন্ত্রিসভায় কে থাকবে কে থাকবে না, এটাই নিয়ম, সারা দুনিয়ারই এটা নিয়ম। তো এখানেও তার কোনো ব্যত্যয় হয়নি। এখন প্রধানমন্ত্রী যদি উনি দেশ চালান, তাই না, তো উনি যেভাবে দেখেন, উনি যা দেখেন এটা কিন্তু আমরা দেখি না, আমরা তো অনেক নিচে থেকে দেখি। কাজেই উনি দেখেছেন, বুঝেছেন, কারণ উনি জানেন যে যদি ওনার কোনো একজন মন্ত্রী ব্যর্থ হয়, ওনার কোনো একজন মন্ত্রীর আচরণ নিয়ে যদি প্রশ্ন ওঠে, সেটা কিন্তু আলটিমেটলি ওনার বদনাম হবে। আচ্ছা, ধরেন কোনো একজন মন্ত্রী, যেমন আমি উদাহরণ দিয়ে বলি, যেমন ধরেন আপনার এই যে এখন স্বরাষ্ট্রমন্ত্রী কিনা অনেক কথা হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অনেক কথা হচ্ছে, তথ্য মন্ত্রণালয়ে একজনকে বাদ দিয়ে একজনকে বসাইলেন, তথ্য মন্ত্রণালয়ে নিয়েও হয়তো অনেক কথা হবে। 2 দিন পরে লোকে কিন্তু মনে করতে পারবে না যে জহিরুদ্দিন স্বপন কে ছিল। এমনকি 10 বছর পরে এমনও হতে পারে সালাউদ্দিন আহমেদকে লোকে মনে করতে পারবে না। আচ্ছা, কিন্তু তারেক রহমানের সরকার কি করছে না করছে, তারা কি সফল হয়েছে না ব্যর্থ হয়েছে, এটা কিন্তু আপনার মানুষের মন থেকে ভুলাইতেই পারবেন না। আচ্ছা, ঘটনা হচ্ছে এটা ভুলাইতে পারবেন না। কাজেই ওই মন্ত্রী অথবা ওই এমপি অথবা এমপিও না, একটা আঞ্চলিক নেতা যে হয়তো মানে অনেক সুনাম করছে, অনেক দুর্নাম করছে, অনেক কামাইছে, অনেক কিছু হতে পারে, এই সবগুলির দোষ গুণ ভালো মন্দ সব কিন্তু আলটিমেটলি যে যুক্ত হবে, জমা হবে তারেক রহমান সাহেবের অ্যাকাউন্টে। আচ্ছা, এটা হলো রিয়েলিটি, একদম রিয়েলিটি। এটা দেখেন যে আমরা একসময় বলি না যে ক্লিন হার্ট অপারেশন হয়েছিল, রাইট। তো ক্লিন হার্ট অপারেশনের লিডার কে ছিল কেউ জানে না, আপনার খুঁজে পাবেন না, বিএনপি লোককে জিজ্ঞাসা করেন তারা বলতে পারবে না। কিন্তু ক্লিন হার্টের বদনাম কিন্তু খালেদা জিয়াকে ভোগ করতে হয়েছে, তাই না? হিসাবটা কিন্তু ওভাবেই, যে কারণে যেহেতু উনি ঠিক করেন, উনি বসান, উনি ভাবেন যে কাকে নিলে পরে আমার সুবিধা হবে, কাকে নিলে আমার সুবিধা হবে না। আমরা যাকে মন্দ মনে করি হয়তো 2 দিন পরে দেখা যাবে তারই নেওয়াটাই ভালো হয়েছে, এটা উনি বুঝবেন। কিন্তু উনি যে বুঝবেন এইটা যদি উনি মনে রাখেন যে যা কিছুই হচ্ছে এই দায়টা কিন্তু আলটিমেটলি আমার উপরে আসতেছে। আমি একজন মন্ত্রী নিয়োগ করলাম, সে দায়িত্ব নেওয়ার পর থেকে আজান দিয়ে শুরু করলো খাওয়া, সে হয়তো মাল কামাই একসময় চলে যাবে, কিন্তু এই দায়টা আমার উপরে থাকবে দীর্ঘদিন। উনি যদি এভাবে ভাবেন তাহলে আমার ধারণা যে ভুলের সম্ভাবনা একটু কমে যাবে। জি, আমি বলছিলাম যে এই যে যে রদবদলটা হলো, এটিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন আপনার দৃষ্টিতে? গোটা আমি আগেই বলেছি এটা আমি বুঝবো না, তারপর যখন আপনি জানতে যাচ্ছেন তখন বলি কি করার, আপনিও নাসরবান্দা আমার কাছ থেকে জবাব নিয়েই ছাড়বেন। শোনেন, জহিরুদ্দিন স্বপনের পরিবর্তনটা আমার পছন্দ হয় নাই। আচ্ছা, আমি জহিরুদ্দিন স্বপনকে, আন্দালুর রহমান পার্থকে খুব মোটামুটি অনেক দিন ধরে চিনি, জানি, ওনাদের সম্পর্কে আমার একটা ধারণা আছে।
জহিরুদ্দিন স্বপন খুবই মানে চমৎকার মানুষ, দীর্ঘদিন বাম রাজনীতি করতেন এবং মানে আমি তো মিডিয়ার লোক, মিডিয়াতে ওনার অবস্থান খুব ভালো। মিডিয়াতে ওনার চলো ওনাকে সরিয়ে দেওয়াতে মিডিয়াতে যে খুব একটা মানে ধন্য ধন্য রব পড়ে গেছে এটা আমার কাছে মনে হয় না। আমি নিজে যদিও এখন সরাসরি কোনো পত্রিকার সঙ্গে নাই, কোনো টিভির সঙ্গে নাই, কিন্তু আমার যোগাযোগ সারাদিন এদের সঙ্গেই হয়। দিনে যদি 10টা ফোনে আমি আলাপ করি, 10 জনের মধ্যে 8 জনই হলো আমার পুরনো কলিগ অথবা কোনো পত্রিকার কোনো টেলিভিশনের সিনিয়র পর্যায়ের লোকজন, এদের সঙ্গে আলাপ করি। তো এরা সবাই অবাক হয়েছে, আচ্ছা, সবাই অবাক হয়েছে এবং জহিরুদ্দিন স্বপন এদের সবার কাছে এক বেশ গ্রহণযোগ্য লোক ছিলেন। এখন আমার বিবেচনা, তাহলে ওনাকে সরানো হলো কেন? তাহলে এমন হতে পারে ওই মন্ত্রণালয়ে তো অনেক কুতুব কিন্তু অনেক। আচ্ছা বলুন তো, তথ্য মন্ত্রণালয়ের কাজটা কি রে ভাই? তথ্য মন্ত্রণালয় কি বিশাল কোনো মিনিস্ট্রি? এটা কি অনেক কাজ না? তাহলে এখানে এত কুতুব কেন? কিন্তু সাংবাদিকদের মেইনটেইন করা এটা তো সাংবাদিক মেনটেন করা কি আছে? সাংবাদিক কারো দ্বারা মেনটেইনড হয়? আচ্ছা, সাংবাদিকদের নিয়ন্ত্রণ কেউ পৃথিবীর করতে পারে না, বাংলাদেশে না বিদেশে পারে না। একটা সুসম্পর্ক কিছু রাখা সুসম্পর্ক তো সাংবাদিক তথ্যমন্ত্রীর সঙ্গে রাখে না, সাংবাদিকরা বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে সুসম্পর্ক রাখে। যারা সুসম্পর্ক রাখার, যারা এই সুসম্পর্ককে ব্যবহার করে জীবনে কিছু করতে চায়, তারা বিভিন্ন মন্ত্রণালয়কে সুসম্পর্ক রাখে। আচ্ছা, তারা ওই তথ্য মন্ত্রণালয়কে মানে তাহলে এই মন্ত্রণালয়টার প্রয়োজন এটা আসলে আমি শুনেন, আপনি আমেরিকায় দেখেন তো একটা তথ্য মন্ত্রণালয় আছে কিনা? আমেরিকায় 15টা মিনিস্ট্রি আছে। আমেরিকায় 15টা মিনিস্ট্রি, দেখেন তো কোনো ইনফরমেশন মিনিস্ট্রি বলতে কোনো মিনিস্ট্রি আছে কিনা? নাই তো। আচ্ছা, এইটা খুব একটা ইম্পর্টেন্ট মিনিস্ট্রি না আসলে। আমাদের একটা বিটিভি আছে, এই তথ্য মন্ত্রণালয়ের মূল কাজ হলো বিটিভিকে দেখা, বিটিভি একটা শ্বেত হস্তি, আচ্ছা, খায় অনেক, একজন ডিজি দেয় না কিছুই, বিটিভি কে পালে, এছাড়া কোনো কাজ তো আমি দেখি না। আর এফডিসি, যেখানে সিনেমা হয় কিনা সন্দেহ, এফডিসি ওই অর্থমন্ত্রীর আন্ডারে কিনা আমি শিওর না, নাকি সংস্কৃতি ভবনের আন্ডারে বলতে পারবো না। এফডিসি জানি হোক, আর কি পত্রিকাগুলি সে কি করবে? পত্রিকাগুলিকে সরকারি বিজ্ঞাপন দেয়, টিভির সঙ্গে কোনো সম্পর্কই নেই। আচ্ছা, টিভির সঙ্গে বলেন কি সম্পর্ক আছে? বেসরকারি টিভির সঙ্গে কি সম্পর্ক? কোনো সম্পর্ক নেই। কাজে এটা আহামরি কোনো মন্ত্রণালয় না, কিন্তু এর মাতবর অনেক, কুতুব অনেক। একজন মন্ত্রী, একজন প্রতিমন্ত্রী, একজন উপদেষ্টা, আরেকজন উপদেষ্টা, এই 4 জন ওঝা আছে। জি, ধন্যবাদ আপনাকে। আমরা একটু জাইনুল আবেদিন মেজবা আপনাকে শুনতে চাই। এই রদবদল নিয়ে আমরা বাইরে থেকে যেটা দেখেছি গত 6 মাসের পর্যালোচনা যদি বলি, আমরা প্রচুর আলোচনা এবং গণমাধ্যমের সংবাদ দেখেছি বিদ্যুৎ মন্ত্রীকে নিয়ে, জ্বালানি মন্ত্রীকে নিয়ে। আমরা দেখেছি স্বাস্থ্য খাতের হামে শিশুদের মৃত্যু, আমরা দেখেছি শিক্ষামন্ত্রীকে নিয়ে বা একজন প্রতিমন্ত্রীকে শাহ আলম সাহেব, তাকে নিয়ে অনেক বেতনটা দেখেছি। এদের আমরা দেখেছি তারা বহাল জায়গায় রয়েছেন। এই জায়গা কি মানে সরকার আরও সময় দিতে চায় বা তাদের মানে কোনো ত্রুটি পায়নি, না কি কারণে মূলত এই উদ্যোগগুলো নেওয়া হয়? যদি সরকারের জায়গা থেকে আপনি বলতেন, সরকার দলীয় রাজনীতি করেন। সম্মানিত সঞ্চালক, সহ আলোচক, সম্মানিত সহ আলোচক এবং যারা শুনছেন আজকের ভিন্নমত, আসলে একটা সরকার, যিনি সরকার প্রধান থাকেন, প্রাইম মিনিস্টার, তাকে দুই দিকে ভালো মন্দটা তার উপরে পড়ে। একটা হচ্ছে মন্ত্রী এমপি এবং তৎসঙ্গে যারা উপদেষ্টা যোগ করেন, আর একদিকে হচ্ছে দলের কর্ম। এই মন্ত্রী এমপি অথবা দলের নেতাকর্মীরা থাকবেন না। আমার সমালোচক চমৎকার কথা বলেছেন। মনে করেন আমাদের দেশে বিভিন্ন সরকার চলে গেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সরকার, শেখ হাসিনার সরকার, বেগম খালেদা জিয়ার সরকার, বেগম খালেদা জিয়ার সরকার, এরশাদ সাহেবের সরকার, তো শেখ মুজিবুর রহমানের সরকার। তো ওই মন্ত্রী এমপিরা কী করেছেন অথবা তৎকালীন তার নেতাকর্মীরা কী করেছেন, এটা কিন্তু না, মানুষ হিসাব করে ওই সরকারের প্রধানের সময় কি হয়েছে। অর্থাৎ যে কোনো প্রাইম মিনিস্টার অথবা প্রেসিডেন্ট, যে প্রেসিডেন্সিয়াল হলে প্রেসিডেন্ট, যে যিনি থাকেন না কেন, তার ক্যাবিনেট, তার পার্লামেন্টের মেম্বাররা অথবা দলীয় নেতাকর্মীরা ভালো করলেও তার ফল প্রাইম মিনিস্টার অথবা প্রেসিডেন্টের, আর যদি খারাপ করে তখন সকল দায় তার উপর পড়ে। এই জন্য আমরা যে বিষয়টা, সেটা হচ্ছে উনি কেমন মন্ত্রী নেবেন, কী করবেন, ভালো মন্দ, সেটা অনেকটা ওনার উপরই নির্ভর করে।
তো বিগত দিনে বিভিন্ন সময় ইতিহাস থেকে দেখা যায়, যেমন আমি ইন্দিরা গান্ধীর একজন ব্যক্তিগত সহকারী ছিলেন, মুখ্য যিনি প্রধান, PN হাসকার। আচ্ছা। উনি খুব ভালো একজন আমলা ছিলেন এবং বিখ্যাত একজন আপনার যাকে বলা হয় আন্তর্জাতিক বিষয়ে তার ভালো একটা যোগাযোগ ছিল, কূটনীতিক ছিলেন। ওনাকে সরাই দেওয়ার পরে ইন্দিরা গান্ধী কিন্তু বহুতবার হোঁচট খেয়েছে। এই যে এই কথাই বললাম যে আপনি রাজীব গান্ধীও তার অনেক ক্ষেত্রে তার ভালো বন্ধু, ভালো MP তৈরি করতে ব্যর্থ হয়েছেন। এবং ইন্দিরা গান্ধীর উপরে একটা সুন্দর একটা বই আছে তার জীবনে, দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান। আচ্ছা। এটা একটা বই আছে এবং এই বইটা দ্য প্রাইম মিনিস্টার ম্যান, এইটা পড়লে বোঝা যাবে যে ইন্দিরা গান্ধী তার পিতা জওহরলাল নেহেরু থেকে কত দূরত্বে ছিলেন। মানে তার যে প্রজ্ঞা, তারপরে তার মৃত্যুর সময় শুধুমাত্র একটা বাড়ি রেখে যান নাই। ইন্দিরা গান্ধী কিন্তু জওহরলাল নেহেরু যখন মারা গেছেন তখন ইন্দিরা গান্ধী তার বাবার বাড়িতে 6 মাসের জন্য ছিলেন, পরে MP না হওয়া পর্যন্ত, পরে ছোট্ট একটা কক্ষ পান। আমি এই জন্য বললাম যে আমি একটা দল করব, অবশ্যই দলে, কিন্তু আমরা যখন কথা বলবো তখন বাস্তব কথাগুলোই বলবো। সেটা হচ্ছে এই জায়গাটায় ধরেন যেহেতু আপনারা দুজনেই আলোচনা করলেন যে ক্রেডিট বা ডিসক্রেডিট প্রধানমন্ত্রী বা সরকার প্রধানের উপরে যায়, তো তিনিও তো ভুল করতে পারেন, সেটি তো আপনারা যারা আলোচক, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হিসেবে বিবেচিত, তারা তো আলোচনা করে ধরিয়েও দিতে পারেন। না, এটা উনি শুধু আমাদের না, ওনারা তো পত্রপত্রিকা দেখার জন্য, পড়ার জন্য লোক আছেন। যাদেরই নিয়োগ দিয়েছেন তারা কতটুকুন, উনি তো ওনার ভালো বুঝিয়ে দিয়েছেন, অথবা ওনার যারা সাথে আছেন। এখন এতে জনগণ কতটুকু খাবে, অথবা জনগণের কাছে কতটুকু গ্রহণযোগ্য, কোনো গ্রহণযোগ্য না, এটা ওনার যারা আছেন তাদেরকে দেখতে হবে। আমি দল করি, আমার কারোর প্রতি একটু রাগ অনুরাগ থাকতেই পারে, আবার আমার একটু চাওয়াও থাকতে পারে, কিন্তু যারা সাধারণ পত্রপত্রিকায়, সাধারণ মানুষ পত্রপত্রিকায় যারা লিখেন, যারা অনেকেই পত্রপত্রিকা যত চেষ্টাই করুক, এক পর্যায়ে যে পক্ষই আমরা বলি, হলুদ সাংবাদিকতা বলি অথবা যে সাংবাদিকতা বলি, এক পর্যায়ে এসে কিন্তু বাস্তব কথাটা চলে আসে, লিখতে হয়। আর সেই লেখাটাকে যদি সরকার একটু, বিশেষ করে সরকার প্রধান যদি একটু অন্ততপক্ষে একটু আমলে নেন, তাহলে সেটা হচ্ছে ভালো। আর যদি এমন হয়, যেমন আমাদের একটা কথা বলতে হয় যে আমাদের আওয়ামী লীগের শেখ হাসিনা ছিলেন হাসানুল হক ইনু, উনি কিন্তু এই তথ্যমন্ত্রী ও বিভিন্ন দায়িত্বে উনি কিন্তু শেখ হাসিনার এই বক্তব্য দিয়ে পচাই সেরে দিছে। যত রকম বক্তব্য, ফাওয়া ভাজলামে বক্তব্য দেওয়া দরকার ছিল সেটা দিছে। একজন মিনিস্টারকে অত্যন্ত ধীর সম্পন্ন এবং কম কথা বলা একটা দায়িত্ব, কারণ কাজ মানে গভীর জলের শব্দ কম থাকে, শব্দ কম হয়, আর যদি ছোট কুয়া হয় তার শব্দ বেশি থাকে। তেমনিভাবে যিনি মিনিস্টার হবেন, যিনি MP হবেন, অথবা যিনি প্রাইম মিনিস্টারের কাছে কাজ করার সুযোগ পাবেন, তাকে অনেক কাজ থাকে, এত কথা বলার সুযোগ নেই। সারা দেশের একটা মন্ত্রী, বর্তমান সরকারেরও কারোর মধ্যে আপনি এই প্রবণতা দেখছেন কিনা, যেটা দুই চারজনের ভিতরে যে অতি কথন নাই তা তো না। অতি কথন তো আমরা দেখেছি, আমি কারো নাম উল্লেখ করতে চাই না, কিন্তু সেই অতি কথন তো আমাদের দলেরও ক্ষতি করতেছে, সরকারেরও ক্ষতি হচ্ছে। আমি যে না একেবারেই বলবো যে না অতি কথন নাই তাই না, যার সাবজেক্ট না সে কথা বলতে পারবে না। যেমন যিনি পররাষ্ট্র বিষয়ে, তিনি পররাষ্ট্র বিষয়ে কথা বলেন, তিনি যদি এখন স্বরাষ্ট্রের বিষয়ে কথা বলেন, অথবা ওই যে আপনার খাদ্য অথবা বাণিজ্যের বিষয়ে কথা বলেন, তাহলে তো সেটা গ্রহণযোগ্য নয়। এবং কথাটা ওই যে আমি আগে একবার বললাম যে ওনাকে মেপে, সবাইকেই মেপে কথা বলতে হবে। প্রাইম মিনিস্টার কিন্তু অনেক কম কথা বলেন, এবং ওনার মা শ্রদ্ধেয় বেগম খালেদা জিয়ার ওরকম ছিলেন। তো এখন ওনার যে মন্ত্রিসভা আছে, তাদের কাকে আনবেন, কাকে দিয়ে উনি দেশ চালাবেন, সেটা উনি ভালো বুঝবেন। কারণ হচ্ছে শেষ পর্যন্ত ওনাকেই এই দায় ভার অথবা সুফল অথবা ফসল, এটা ওনার কাছেই যাবে। কারণ যুগের পর যুগ পড়ে থাকবে, আল্লাহ বাংলাদেশকে স্বাধীন সার্বভৌমভাবে রাখলে ইনশাল্লাহ থাকবে অবশ্যই, সেখানে কিন্তু একটা ইতিহাস লিখে থাকবে। ইতিহাস হচ্ছে কি, যেমন আমরা অনেক কথা বলি যে ইতিহাস আমি লিখতে পারি, কিন্তু ইতিহাস হলো মৃত্যুর পরেই হয় হলো ইতিহাসের বাস্তবতা। যেমন বেগম খালেদা জিয়া নিয়ে বেঁচে থাকতে অনেক কথা হয়েছে, ভালো মন্দ সব কিছুই, কিন্তু উনি যখন মারা গেছেন তখন দেখা গেছে যে না, একজন সার্বজনীন ব্যক্তি হিসেবে মারা গেছেন। তেমনি আমি বেঁচে থাকতে আমার পক্ষে অনেকেই আমার পদ পদবি পাওয়ার জন্য, প্রাইম মিনিস্টারের আশা আকাঙ্ক্ষা পাওয়ার জন্য, প্রাইম মিনিস্টারের কাছে অনেক ফুলানো ফাফানো কথা বললে তা হয়তো অনেকেই হয়তো এরকম করে নিতে পারে, এরকম বিভিন্ন সময় করছে, হয়তো ওনার কাছে পারবে না, এটা আমরা আশা করব। জি,
ধন্যবাদ আপনাকে। মাসুদ কামাল ভাই, সম্প্রতি আমরা নতুন আরও একজন পররাষ্ট্র প্রতিমন্ত্রী পেয়েছি টেকনোক্র্যাটে। তিনি আন্তর্জাতিক মানুষ, যুক্তরাজ্যের নাগরিকত্ব রয়েছে তার, এবং তিনি যুক্তরাজ্যে লেবার পার্টির সরাসরি রাজনীতিতে যুক্ত ছিলেন। আমার প্রশ্ন হলো, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেখেছি এই বিএনপি বিদেশি নাগরিকদের উপদেষ্টা পরিষদে রাখার যে বিরোধিতা করেছে, বা আপনারাও করেছেন নানা সময়, আপনিও করেছেন আমি দেখেছি। এখন এই ক্ষেত্রে মানে ওই ধারাগুলো কি শিথিল হয়ে গেছে, না এটি আমাদের জন্য উপকারী যে বিদেশি নাগরিক, বৈশ্বিক নাগরিক পাচ্ছি আমরা? দেখেন, বিএনপি খুব একটা প্রতিবাদ করেছে এমনটি আমি দেখিনি, বাট আমরাও নাকি করেছি। আমি নিজে ব্যক্তিগতভাবে এটা খুবই আমি নিজে ব্যক্তিগতভাবে এটা খুবই বিরোধী। আমি মনে করি বিদেশি নাগরিক কেবল না, আমার কথাটা হলো যে সমস্ত মানুষের দেশের বাইরে অন্য কোনো দেশে বৈধভাবে থাকার সুযোগ আছে, আচ্ছা, সেটা নাগরিকত্বই থাকতে হবে তা নয়। ওইটা গ্রিন কার্ড থাকে, অথবা ওয়ার্ক পারমিট থাকে, অথবা পার্মানেন্ট রেসিডেন্স থাকে, এক এক দেশের এক এক রকম। যাদের বিদেশে বৈধভাবে থাকার সুযোগ আছে তাদেরকে এই দেশে নীতি নির্ধারণে কোনো দায়িত্ব দেওয়া উচিত নয়। আচ্ছা, এটা আমি মানে একদম হৃদয় থেকে উপলব্ধি করি। এবং আমার বিবেচনা এরা যে দেশপ্রেমিক না তা কিন্তু আমি বলছি না, এরাও দেশপ্রেমিক হতে পারে। যারা বিদেশে থাকে, বিদেশি নাগরিক, আমার নিজেরই আপন ভাইরা, 2 ভাই আমার বিদেশের নাগরিক, আমার আপন ভাই আমেরিকার নাগরিক। তারা কি দেশকে আমার চেয়ে কম ভালোবাসে? তা কিন্তু আমি মনে করি না। তারা আমার দেশকে ভালোবাসে, তারা দেশের জন্য ধরনের কন্ট্রিবিউশনও আছে, আমি সবই মানি। কিন্তু রিস্কটা হলো এখানে যে তারা যখন এখানে বিপদ দেখে তখন তারা ওখানে চলে যায়। আচ্ছা, আমি যদি তাদেরকে এনে বসাই এখানে, তারা যখন এখানে থাকবে, যখন বিপদ দেখবে তারা ওখানে চলে যাবে। এই বিপদে আমি থাকতে পারবো না, আমি এই ঝামেলা আমি সহ্য করতে পারবো না, চলে যাবে। কিন্তু আমি যখন এই দেশের নাগরিক, আমার যখন বাইরে যে থাকার জায়গা নাই, আমি যদি বিপদ দেখি, ঝামেলা দেখি, আমি কিন্তু যাব না। কারণ আমি যাবো কোথায়? তখন আমি করব কি, সেই বিপদ থেকে বাঁচার চেষ্টা করব, আমি বিপদকে প্রতিহত করার চেষ্টা করব। এই চেষ্টাটা ওরা করবে না। কারণ ওরা কেন করতে যাবে? ওরা তো আছে জায়গা, একটা জায়গা। আবার ধরেন আমি যদি চোর হই, আমি টাকাটা, যেহেতু আমার বাইরে থাকার ব্যবস্থা আছে, আমি টাকাটা বাইরে পাঠিয়ে দেবো। আচ্ছা, কিন্তু আমি যদি আমি যদি বাইরে নাগরিক না হই, আমি যদি চোর হই, তাহলে টাকাটা বাইরে পাঠানোর আগে কিন্তু আমার থাকার ব্যবস্থা করতে হবে, অথবা আমার ফ্যামিলি কিন্তু পাঠাইতে হবে, হবে না? যে এই অনেকগুলো কারণ আছে, যে কারণে দেখেন আওয়ামী লীগের দেখেন এত চোর, অনেক চোর ছিল ছিল না, মন্ত্রীরা ছিল, কেন্দ্রীয় নেতারা ছিল, তারা কিন্তু দেখেন কিছুই করতে হয়নি তাদের, জাস্ট একটা টিকিট কাটছে চলে গেছে। আপনি কি টিকিট কাটে কালকে আপনি যাইতে পারবেন না তো, কারণ আপনাদের গ্রিন কার্ড নাই, আপনাদের সিটিজেনশিপ নাই, আপনি কানাডাও যাইতে পারবেন না, আপনি মালয়েশিয়াও যাইতে পারবেন না, আপনাকে 15-20 দিনের জন্য ওয়েট করতে হবে জন্য, পাসপোর্টের জন্য। তো যে কারণে ওদের এই ব্যবস্থাটা যখন থাকে, তখন তাদের এই দেশের কোনো নীতি নির্ধারণী পর্যায়ে থাকা উচিত না। দেখেন আমি একটা উদাহরণ বলি, ভারতে কিন্তু দ্বৈত নাগরিকত্বকেই তারা স্বীকার করে না। হ্যাঁ, আপনি যদি অন্য কোনো দেশের নাগরিকত্ব নেন, তাহলে ওরা বলবে, তাহলে তোদের আলাদা একটা দেওয়া যায়, উপাধি দেয়, NRI, নন রেসিডেন্স ইন্ডিয়ান। তুমি এই দেশে ইনভেস্ট করতে পারবা, কোনো সমস্যা নাই, তুমি এই দেশে সবই করতে পারবা, কিন্তু তুমি এই দেশের সরকারের পার্ট হইতে পারবে না, তুমি এই দেশে ভোট দিতে পারবে না। কথা সিম্পল। কিন্তু আপনি বিদেশে যান, প্রবাসী হন, কোনো আপত্তি নাই, ওয়ার্ক পারমিট নিয়ে বিদেশে যান, চাকরি করেন, দেশে রেমিটেন্স পাঠান, কোনো আপত্তি নাই, দেশের সেবা করেন, আবার দেশে চলে আসবেন, তাও কোনো সমস্যা নাই। কিন্তু যখনই আপনি ওই দেশের রেসিডেন্স হয়ে যাবেন, যখনই আপনি ওই দেশের নাগরিক হয়ে যাবেন, যে কোনো দেশে, পৃথিবীর যে কোনো দেশে যখন আপনি নাগরিকত্ব গ্রহণ করবেন, তখন কিন্তু আপনি ওই দেশের প্রতি আপনার আনুগত্য প্রকাশ করতে হবে অফিসিয়ালি। তাহলে তখন আপনি কোন দেশের নাগরিক, আপনি কোন দেশের প্রতি অনুগত থাকবেন আপনি বলেন? তখন কিন্তু একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে, এটা ঠিক না। আমি আগের গভর্নমেন্টের আমলে এটা বারবার বলেছি, আমি লক্ষ্য করছি সেই লোকগুলিকে ওনারা জায়গা দিচ্ছেন। যেমন একটা উদাহরণ দিয়ে বলি, আপনি এই মিস্টার আশিক চৌধুরী, ওনাকে প্রতিমন্ত্রী পর্যায়ে আগের গভর্নমেন্টে রাখছে, এই গভর্নমেন্টে রাখতেছে। কি এমন মধু যে লোকটার মধ্যে আছে এখন আমি জানি না,
সে বিদেশি বিডার বিনিয়োগ চেয়ারম্যান আনবে। হয়েছে, বিদেশি এ বিনিয়োগ। পর্যন্ত কোনো বিনিয়োগ সে আনতে পারছে? আচ্ছা, কোনো বিনিয়োগ দেখান, একটা বিনিয়োগ কি আনছে সে? না চেষ্টা করছেন এবং এই তিনি- দেশে যারা বড় বড় ব্যবসায়ী আছে জিজ্ঞাসা করে দেখেন তো ওনার কি পারফরমেন্স। ওনার কিন্তু সব আতঙ্কে থাকে যে এই লোকটা তো কোনো কাজে না, খেলে আওলা বাজায়, কিন্তু চালিয়াত টাইপের লোক, মানে কথা খুব ভালো বলে, কথা খুব গুছিয়ে বলতে পারে, কথা গুছিয়ে বলে কাউকে কাউকে মুগ্ধ করে ফেলেছে। ওই মুগ্ধতার কারণে ওনার খেলে প্রমোশনই হচ্ছে। এই লোকটা ব্রিটিশ সিটিজেন, এই লোকটা স্টিল ব্রিটিশ সিটিজেন। হ্যাঁ, তাহলে আপনি কেন দিয়েছেন? আমার দেশের লোক নাই। যদি সে এমন দেখাইতো যে বিশাল কিছু দেখাই ফেলাইছে তাহলে মানতাম। কি দেখাইছে সে বলেন আপনি আমাকে? খলিলুর রহমান সাহেব, ডক্টর খলিলুর রহমান সাহেব, ওনার নামে মানে স্ক্যান্ডাল ছাড়া আর কিছু নাই, ভালো কিছু নাই। উনি দীর্ঘদিন আমেরিকায় ছিলেন, দীর্ঘদিন। এখানে এসে নিয়ে ওই ইউনিসেফ সরকারের নিরাপত্তা উপদেষ্টা হওয়ার আগ পর্যন্ত উনি আমেরিকায় ছিলেন। উনি দাবি করেন যে উনি আমেরিকার সিটিজেন না, তাহলে উনি এই 25-26 বছরে আমেরিকায় থাকলেন কিভাবে? অবৈধভাবে ছিলেন? বলেন আপনি কিভাবে থাকলেন উনি? উনি বলুক জিনিসটা, ব্যাখ্যা করুক। উনি ব্যাখ্যা করেন না। ওনাকে তো আমার মনে হয় যে গ্রামে একটা প্রবাদ আছে যে সুই হয়ে ঢুইকা ফাল হয়ে বাইরে হয়ে যায়। আচ্ছা উনি হলেন সেই লোক। আচ্ছা, ছোট করে ঢুকেন, মোটামুটি তার কাজ কাম সারেন। প্রথমে কিন্তু ঢুকছিল রোহিঙ্গা বিষয়ে হাই রিপ্রেজেন্টেটিভ হয়ে, রাইট। একটা রোহিঙ্গারে ফেরত পাঠাতে পারছে, একটা রোহিঙ্গাকে ফেরত পাঠানোর ব্যাপারে উনি কোনো ভূমিকা রাখতে পারছে? একটা দেখান আপনি। এই কাজটা সে করছে, বিশাল কাজ। কোনো যোগ্যতা নাই, মানে যোগ্যতা নাই মানে কি, কোনো সাফল্য নাই। হয়তো যোগ্য, আমি যোগ্যতা নিয়ে প্রশ্ন করছি না, কোনো সাফল্য নাই, কিন্তু উনি সফল হয়ে যাচ্ছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে অ্যাডভোকেট জেনারেল আবদিন মেজবাহ, আপনি যদি এই বিষয়ে বলতেন, এই যে যে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কথা বলা হচ্ছে, তিনি বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন কিনা আমার জানা নেই। তিনি যুক্তরাজ্যের লেবার পার্টির রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। বিএনপির রাজনীতিতে মানে কেন ধার করে অন্য জায়গা থেকে লোক নিতে হলো? আপনাদের যোগ্য লোক নিশ্চয়ই আরও রয়েছে। উনি ওই দেশে লেবার পার্টি করতেন, আর এদিকে বিএনপির সাথে তার রাজনৈতিক মানে সম্পৃক্ততা ছিল, পদপদবি ছিল। হ্যাঁ, সেটা বাইরে ছিল। তো সেটা হচ্ছে দ্বৈত নাগরিকের ব্যাপারে কথা বলার আগে আরেক জায়গায় যেতে হয়। আপনি 1/11-এর সময় দেখবেন যখন নেতারা পালিয়ে গেল, আর 24-এর গণ অভ্যুত্থানে হাসিনার নেতারা পালিয়ে গেল, অনেকেই কিন্তু দ্বৈত নাগরিক ছিল না। অর্থাৎ এই আপনি দ্বৈত হন আর দ্বৈত না হন, আপনি যদি যিনি মন্ত্রী হবেন, এমপি হবেন, যদি পরীক্ষিত দেশপ্রেমিক এবং দলের প্রতি ডেডিকেটেড না হন, আচ্ছা, মধুর সময় মধু খাবেন, মধু খাওয়া শেষ হয়ে চলে যাবেন। আচ্ছা, তিনি দ্বৈতই হন আর দ্বৈত নাই হন। রাইট। সেই জন্য দ্বৈত নাগরিক ঝুঁকিপূর্ণ থাকে, এটা বাস্তবতা। কিন্তু যারা দ্বৈত নাগরিক না, তারাও যে ঝুঁকিমুক্ত তা না, কারণ তারাও তো মনে করেন যে আমাদের অনেকেই এই যে 24-এর এই যে আওয়ামী লীগেরা চলে গেছেন, তা তো বহাল তবিয়তে বিদেশে বিভিন্নভাবে পাচার করেছেন। আসলে আমাদের হয়েছে কি, আমাদের দেশে একটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ব্রেন ড্রেন। এত পরিমাণ মেধা পাচার হয়ে গেছে অথবা চলে গেছে। আমাদের দেশে তো ভালো, এই যে ঘুষ টুস ছাড়া তো হয়তো আগামীতে বর্তমান প্রধানমন্ত্রীর ব্যাপারে সতর্ক হবেন। ঘুষ দিয়ে যদি চাকরি হয় তাহলে ভালো ছেলেরা তো থাকে না, স্বাভাবিক। এবং বিদেশিরা এদেরকে নিয়ে নেয়। তো সেক্ষেত্রে দেখবেন যে আমাদের অনেক ক্ষেত্রেই যোগ্য লোকের অবস্থানটা বাংলাদেশে কম, আবার যোগ্য লোকের সংখ্যাও কম হয়ে যাচ্ছে। এই জায়গাটা আমি একটু আলোচনাটা আনতেই চাই যে তারুণ্য ধ্বংসের অন্যতম যদি একটি ব্যাধি বলি আমরা, মাদককে বলতে পারি। এবং সেই মাদকের সরাসরি রংপুরে যে 4 মার্ডার্স হলো গতকালকে, সেটির রহস্য উদ্ঘাটনে পুলিশ জানিয়েছে নেপথ্য কারণ মাদক, ছাদে মাদক গ্রহণ করতে দেয়নি, সেজন্য এই হত্যাকাণ্ড। এবং সারা দেশেই আমরা দেখছি এখনও মাদক বাড়ছে। এবং এই জায়গাটায় কোথাও কোথাও অভিযোগ রয়েছে অধিকাংশ জায়গায় যে স্থানীয় রাজনীতিবিদরা এটি নিয়ন্ত্রণ করে থাকেন, আগের সময়ও করেছেন, এখনও করছেন। এই জায়গাটা নিয়ে আপনি কি বলবেন? আপনি এই জায়গাটায় খুব স্পষ্ট কথা হচ্ছে, মাদক শুধু স্থানীয় রাজনীতিবিদ অথবা স্থানীয় মাদক কারবারিরা করতে পারে না যদি পুলিশের সহায়তা না থাকে। আচ্ছা, আপনি আপনার এলাকায় তো বেশি দূর না, দেখবেন যে আপনার এলাকায় যে
পুলিশের একটা পুলিশ এলাকায় প্রত্যেক ইউনিয়নে একজন করে পুলিশের দায়িত্ব দেওয়া আছে। ওই ইউনিয়নের এসআই অথবা এসআই পর্যায়ের ওই তার সাথেই আবার মাদক কারবারিদের যোগাযোগ রয়েছে। যিনি টাকা না দেন মাদক কারবারিদের, তাদেরকে গ্রেপ্তার করা হয় নিয়মিত মাসিক মাসহারাটা। আর যদি ওই তাহলে শুধু রাজনীতিবিদ নয়, অর্থাৎ হাত বদল হতে পারে, হয়, এটাই বাস্তবতা, কিন্তু এর সাথে পুলিশের সম্পৃক্ততা রয়েছে প্রচণ্ডভাবে। আমার দেশে যেভাবে মাদকের অবস্থা, তাতে আগামী 3-4 বছরের ভিতরে 60 থেকে 70% যুব সম্প্রদায় ধ্বংসের দিকে চলে যাচ্ছে। আচ্ছা, সেক্ষেত্রে পুলিশ এবং যারা বিভিন্ন রাজনৈতিক দল হোক অথবা যেভাবে জড়িত হোক, মাদক ব্যবসায়ী সে যে দলেরই হোক, আর সরকারি দলের হলে তো পুলিশের সাথে তো সবসময় সরকার যখন ক্ষমতা আসে পুলিশ তাদেরকে ইউজ করার চেষ্টা করে। আবার সেই সুযোগটাও সেটাই বলছি, এই জায়গাটাও তো পুলিশও তো স্থানীয় রাজনীতিবিদের বাইরে যে কিছু করতে পারে না, সেখানে সেও সুবিধা নেয়, তাকেও সুবিধা দেয়, মিলেমিশে সুবিধা দেয়, মিলেমিশে খায় আর কি। তো এই ক্ষেত্রে সরকার প্রত্যেকটা রাজনৈতিক দলকেও সতর্ক হতে হবে যে তার নেতাকর্মীরা কী করতেছে, মাঠ পর্যায়ে খবর রাখতে হবে। আচ্ছা, শুধু শুধু ক্ষমতায় থাকে সুন্দরভাবে থাকলে ওইখানে হয়তো আপনার মিনিস্টাররা ভালো আছে, পুলিশ সাথে গার্ড দিচ্ছে, যে মিনিস্টার যে আজকে পুলিশ গার্ড দিচ্ছে 2 মাস পরে যে ওই মিনিস্টারে পুলিশ বেঁধে টানতে নিয়ে যাবে না, এমন তো না। আমরা তো দেখেছি 111-এর সময় 2জন প্রাইম মিনিস্টারের গ্রেপ্তার দেখেছি, ম্যাডামকেও যখন নিয়ে আসে, এবং শেখ হাসিনার গ্রেপ্তারটা ছিল খুবই বিপজ্জনক গ্রেপ্তার। আমার মনে আছে যে পুলিশ কীভাবে টানতে নামাইছে। তো এই জন্য আমরা যারা ওই পুলিশের গাড়ি আগে পিছিয়ে থাকলে খুব খুশি হব তা না, আমাদেরকে মাঠ পর্যায়ে পর্যন্ত খবর রাখতে হবে, দেশের খবর রাখতে হবে, এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবশ্যই এ ব্যাপারে অনেক সতর্ক হতে হবে। যদি না হয় তাহলে এই দেশের ভবিষ্যৎ চরম অন্ধকার। কারণ যুব সম্প্রদায়, ছাত্র সম্প্রদায় যদি ধ্বংস হয়ে যায়, তাহলে আপনার আগামীতে আপনার সম্পদটা কি থাকবে? মূল সম্পদ তো ওটাই। সেই জন্য আমি মনে করি যে অবশ্যই মাদকের বিরুদ্ধে মুখে নয়, বক্তৃতা নয়, কর্তব্যে এবং কাজে দেখানো উচিত। ধন্যবাদ আপনাকে মাসুদ কামাল ভাই। শেষ প্রসঙ্গে আমরা আসতে চাই, জামাতের আমির এবং বিরোধী দলীয় নেতা তিনি আজকে বলেছেন 24-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, বরং যুদ্ধের রিহার্সেল ছিল এটি, আর সামনে আরো বড় যুদ্ধ অপেক্ষা করছে। আপনি এমন কোনো সিমটম দেখতে পান কিনা? সামনে বড় যুদ্ধ হলে আমাদের পরিণতি কি হবে? আচ্ছা ভাই, পৃথিবীর প্রথম যুদ্ধ কবে হয়েছে আপনি জানেন? প্রথম বিশ্বযুদ্ধ? না, প্রথম যুদ্ধ। আচ্ছা, না, আমাদের ইতিহাস জানা নেই। তার মানে যুদ্ধ অনন্তকাল ধরে হচ্ছে, অনন্তকাল হতে থাকবে, এটা ওনার বলার দরকার নাই। আচ্ছা, যখন কোনো ক্রাইসিস হবে, ওই ক্রাইসিস থেকে বাঁচার জন্য যুদ্ধ হবে। অনেক সময় যুদ্ধাংদেহী কিছু লোক থাকে, তারা কোনো কারণ ছাড়াও যুদ্ধ করে। ট্রাম্প করতেছে না, কারণ ছাড়াই যুদ্ধ করতেছে, তারা যুদ্ধ করা দরকার করতেছে, তাই না? এখন যুদ্ধ যে হবে সে বলতেছে 24-এর যুদ্ধ নিয়েও সামনে আলোচনা হবে। এই যুদ্ধটা কেন হয়েছিল, কি প্রয়োজনে হয়েছিল, এটা নিয়ে সামনে আলোচনা হবে। এটাই যুদ্ধের নিয়ম। যেমন এখন 71-এর যুদ্ধ নিয়ে আলোচনা হচ্ছে, কেউ কেউ বলতেছে যে 71-এর যুদ্ধ কি প্রয়োজন ছিল। যারা বলতেছে তারা কিন্তু পাওয়ারফুল। আচ্ছা, তারা বলতেছে আমরা সব হাততালি দিতেছি, এই দেশে কাজী মানে ওই যে মোহাম্মদ আলী জিন্নাহর জন্মদিন পালিত হচ্ছে তো, তাহলে কি বলবেন আপনি? হচ্ছে, প্রচুর বই বিক্রি হচ্ছে, অনেক কিছুই হবে, কাজে ওনার হুঙ্কারের কোনো দরকার নাই। আর আগামী যুদ্ধ হলে সেই যুদ্ধে উনি কোথায় থাকবেন এটা উনি বলতে পারেন না, ভবিষ্যৎ সম্পর্কে উনিও জানেন না কিছু। আচ্ছা, কে জানে ওনার ওই যুদ্ধে ওনার কি অবস্থান হবে। কাজে হুঙ্কারের দরকার নেই। কথাটা হলো জানেন, যুদ্ধের হুমকি, যুদ্ধ কর্ম, তোমার মাইরে আলামো কেটে আলামো, এগুলি কইয়া ভাই কোনো লাভ নেই। কোশ্চেনটা হলো দেশটাকে কিভাবে ঐক্যবদ্ধ করবেন, জাতিকে কিভাবে সমৃদ্ধ করবেন, দেশটাকে কিভাবে সামনের দিকে অগ্রসর করবেন, এগুলি নিয়ে ভাবেন। যুদ্ধের মাধ্যমে জাতি অগ্রসর হয় না, যুদ্ধের মাধ্যমে জাতি বিভক্ত হয়। জাতিকে আর বিভক্ত করেন না। এই বিভক্তির কাজ শেখ হাসিনা শুরু করছিল। শেখ হাসিনা জামাতকে নিষিদ্ধ করছিল, শেখ হাসিনা বিএনপিকে কি সন্ত্রাসী দল হিসেবেও চিহ্নিত করার চেষ্টা করছিল, করে করে জাতিটাকে এমন বিভক্ত করছিল যে প্রয়োজনের সময় তার পক্ষে জাতি আর দাঁড়ায় নাই। কাজেই ওই লাইনে যায়েন না, জাতিটাকে ঐক্যবদ্ধ করেন। এবং আমি লক্ষ্য করতেছি যে 14 বছরে এই আওয়ামী লীগ সরকার জাতিকে যতটুকু বিভক্ত করছে, 18 মাসে ইউনূস সরকার তার চেয়ে বেশি বিভক্ত করছে। ইউনূস সরকারের সেই মহান বিভক্তিকে
আর টাইনে নিয়ে সামনে যায়েন না। আমি আতঙ্কিত এই কারণে, দেখেন আমরা একজন প্রেসিডেন্ট পাইলাম, খুব ভালো একজন প্রেসিডেন্ট পাইছি, খুব ভদ্রলোক, সবার কাছে গ্রহণযোগ্য প্রেসিডেন্ট পাইছি। সেই প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে আবার সেই ইউনূস তার দলবল নিয়ে যায় কিন্তু হাজির হয়েছে। না, দাওয়াত পেতে পারেন না তিনি অন্তর্বর্তীকালীন ভাই সরকারের দাওয়াত না পেলে গেছে সেটাই তো। আমি তো এই জন্যই বলতেছি, হ্যাঁ, উনি তো দাওয়াত পেয়েছে। হ্যাঁ। যে সাবেক কোন প্রেসিডেন্ট দাওয়াত পেয়েছে? সাবেক প্রেসিডেন্ট তো বিতর্কিত সরকারের তাহলে তাকে 6 মাস রাখলেন কেন? তার কাছে শপথ নিলেন কেন নিলেন? আপনি এই দেশে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, আজকে আপনি একটা জরিপ করেন, এই দেশে মানুষকে জিজ্ঞাসা করেন কে বেশি বিতর্কিত, ডক্টর ইউনূস অথবা জীবিত থাকা সাবেক যে কোনো প্রেসিডেন্ট? জীবিত কে কে আছে? মনে করেন আপনার হামিদ সাহেব আছেন, হ্যাঁ, তারপরে আপনার চুপ্পু শাহাবুদ্দিন সাহেব সাহেব আছেন, আছেন, শাহাবুদ্দিন চুপ্পু সাহেব আছেন। ওকে, শাহাবুদ্দিন চুপ্পু, হানিফ এবং হামিদ সাহেব, আব্দুল হামিদ এবং ডক্টর ইউনূস। দেখেন তো মানুষ কারে বেশি জনপ্রিয় বলে? অনেক কম নাম্বার পেয়ে ডক্টর ইউনূস থার্ড হবো। মাথায় রেখেন, এই পচা মাল নিয়ে যখন আপনি ঘুরবেন তো লোকে কিন্তু আপনাকেও সেভাবে বিচার করবে। আচ্ছা, জি, ধন্যবাদ আপনাকে জানুল আবেদিন মেজবা। আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, যদি আপনি এ প্রসঙ্গে কিছু বলতেন। যে যুদ্ধের প্রস্তুতি, জামাতের আমিরের বক্তব্য এবং সেই যুদ্ধ হলে আমাদের সাধারণ নাগরিকের জামাতের আমির তো জামাত করেন বেশি দিন না, তার আগে অন্য দল করতেন, আর যে দল করতেন ওই দল খালি যুদ্ধ যুদ্ধ বলে আর কি, ওইটা হলো মুখের বুলি। আচ্ছা, জীবনে ওই নিজে কোনোদিন যুদ্ধে করছেন কি না, 71-ও যুদ্ধে যান নাই, 24-এ যুদ্ধে নিজেও যান নাই, ওনারা যারা করছে উনি গ্রেপ্তারও হন নাই। সেই জন্য জামাতের আমির সাহেবের এই বুলি একটি ইসলামী দলের মানায় না। কারণ আগামীতে কি হবে, উনি কি গণক? যদি ওনারা যদি বলে থাকেন যে উনি কি মারেফাতের লোক, যে হ্যাঁ আমি মারেফাতে দেখছি 7 বছর পর যুদ্ধ হবে, সেই যুদ্ধে জামাত জিতবে, এইটাই ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ অবান্তর কথা। এবং একটা ইসলামের দলের নাম বহন করে ইসলামিক লেবাস পরে কোরআন এবং হাদিসের বিরুদ্ধে যে এই যে যুদ্ধ হবে, যুদ্ধ কবে হবে উনি বলতে পারবেন? এইটা হচ্ছে কি, এটা জনগণকে একটা রাখা, হ্যাঁ এটা হবে সেটা হবে। এটা আসলে উনি এই যে বিভক্ত দলকে, দেশটাকে আগায় নিয়ে যাওয়া ওনার দায়িত্ব। এখন আগামী নির্বাচন কবে হবে, সেই নির্বাচনের বহুত দেরি, তখন উনি যুদ্ধে যদি বেঁচে থাকেন, সুস্থ থাকেন, তখন ভোট যুদ্ধে নামুক। গণতান্ত্রিক নিয়ম হচ্ছে ভোট যুদ্ধে আমার করা, কিন্তু দেশের ভিতরে যুদ্ধ হবে কার বিরুদ্ধে? কাকে মারবেন উনি? ভোট যুদ্ধের কথা তো উনি 26-এর কথা উল্লেখ করতেন। হ্যাঁ, তাহলে 24-এ তো আর ভোট যুদ্ধে যুদ্ধ কাকে হয়নি। যুদ্ধ হবে দেশের ভিতরে? দেশের যুদ্ধে উনি কাকে হত্যা করবেন? দেশের সেটাই, মানুষকে। এই কারণে প্রসঙ্গটা এই ধরনের আনলাম বক্তব্য- যে আমরা তো গৃহযুদ্ধের ইস্যু নিয়ে আমরা আতঙ্কিত হই, তো যুদ্ধ তো আমরা চাই না। এই জায়গাটায় জামাতের বিএনপির আমিরের প্রস্তুতি কি? হ্যাঁ, বিএনপি এই ধরনের কোনো অপকর্মের সাথে চিন্তা করে না। হ্যাঁ, আচ্ছা। যদি কেউ দেশের বিরুদ্ধে যুদ্ধ করতে চায়, দেশের জনগণই বুঝিয়ে দেবে যুদ্ধে কে জিতবে কে জিতবে না, কারো হুঙ্কার দেশ চলবে না। আর জামাতের আমির সাহেবের বয়স হয়েছে, তার আগের দলের যেই আসলে ছোটোকালে ওই যে শিশুকালের প্রেম ভোলা যায় না, উনি ওই শিশুকালের রাজনীতির প্রীতি ভুলতে পারতেছেন না দেখেই উনি কোরআন হাদিসের রাজনীতির কথা বলেন না। ওনাকে আবার কোরআন হাদিস ভালো করে পড়ে শুনে তারপরে জামাত ইসলামের আমির থাকা উচিত, অথবা ওখান থেকে ত্যাগ করা উচিত। আচ্ছা, মাসুদ কামাল ভাই একটি প্রশ্ন রেখেছিলেন যে আমাদের নতুন যে রাষ্ট্রপতি, তার শপথ অনুষ্ঠানে যেখানে দাওয়াত পেলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব দাওয়াত পেলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, কিন্তু জীবিত 2জন রাষ্ট্রপতি আছেন সাবেক, তারা কেন দাওয়াত পেলেন না? আসলে প্রশ্নটা খুব কঠিন তো, আর আমার মতো জায়গায় তারপর বলি তাদের দাওয়াত দিচ্ছে কিনা, অথবা তারা রাজি হয়েছেন কিনা, ইন্টারনাল অনেক বিষয় থাকে, এটা আমরা জানি না। আচ্ছা। যেহেতু জানি না, সেহেতু আমার এখানে কথা বলাটা, উত্তর দেওয়াটা খুবই জটিল। এবং এটা হয়তো আমাদের যারা উচ্চতর অবস্থায় আছেন তারাই বলতে পারবেন যে আসলে তারা আসতেই চান নাই, যে আওয়ামী লীগের রাষ্ট্রপতি আবার এখানে এসে হট্টগোল হবে, না সরকার আনেন নাই, এটা আসলে অন্যায় বলতে পারবেন। আচ্ছা, আমরা শেষ প্রশ্নে চলে আসতে চাই। সেটি হলো, জামাতের আমির যেমন বলছেন একটি যুদ্ধের কথা, অপরদিকে বর্তমান সরকারেরই অংশ একজন প্রতিমন্ত্রী নুরুল হক নূর, তিনি কয়েকদিন আগে আবার বলেছিলেন যে সর্বদলীয় ঐক্যমতের ভিত্তিতে জামাতকে নিষিদ্ধ করা দরকার। মাসুদ কামাল ভাই বলছিলেন যে জামাতকে নিষিদ্ধ কিন্তু আওয়ামী লীগও করেছিল, যে বিভাজন আওয়ামী লীগ করেছিল সেটির পরিণত আমরা জানি। আবার কেন এই জামাতকে নিষিদ্ধ করার আলোচনা আসছে? আসলে নুরুল হক নূর বিএনপির মন্ত্রী, এটা ঠিক আছে, বিএনপি সরকারের মন্ত্রী, বিএনপির না, সে তার একটা দল আছে,
যা আর জোটের মন্ত্রী জোটের মন্ত্রী তার এক এক সময় এক এক রকম কথা। সে আমার জোটের মন্ত্রী হলে কিছু আসা যায় না। এই শেখ হাসিনাকে কখনো মা বলছেন, আবার কখনো শেখ হাসিনাকে গালাগালি করছেন, আবার কখনো বলছেন আমি আওয়ামী লীগ করি। তাদের কথাবার্তার কোনো দাগ দিয়ে মানে দায় ঠিকঠাক নাই। এবং আমার মনে হয় এখনও তাদের ভোট কয় পার্সেন্ট আছে সেটাও জানি না, শুধু ক্ষমতার একটা পার্ট দরকার, যেভাবে হোক সেটা পাইছে। তবে এগুলো থেকে ছোট্ট একটা দল, তাদেরই কথাবার্তা অবান্তর কথাবার্তা থেকে ঐক্যের পথে নিয়ে আসা উচিত। এবং সে যুদ্ধ করলে তো তার এলাকায় যুদ্ধ করা তার কঠিন হয়ে পড়বে। আর সে সারা বাংলাদেশে জামাতের সাথে অন্যের সাথে, আমাদের বিএনপি কারোর সাথে যুদ্ধ করতে চায় না। এখন ছোটোখাটো দলে যদি কারো যুদ্ধ করার খুব ইচ্ছা খায়ের জমে থাকে, সে যে যুদ্ধ করুক। আমাদের দলের মন্ত্রী, জোটের মন্ত্রী আছে, সেটা অন্য জিনিস, কিন্তু যুদ্ধটা তাকেই করতে হবে। বিএনপি তার সাথে যুদ্ধ করতে যাবে না। না, জামাতকে নিষিদ্ধ করবার আলোচনা কি এটা জোটগত কোনো আলোচনা না, হয়েছে? না, বিএনপি প্রশ্নই আসে না, এই ধরনের কোনো আলোচনা তো নাই। এবং ওটা ওই যে নুরুল হক নুরু, যার এখন বর্তমান সেক্রেটারি নেই, উনি প্রেসিডেন্ট, উনি সেক্রেটারি, উনি ভালো জানেন। আচ্ছা, জি, ধন্যবাদ আপনাকে। মাসুদ কামাল ভাই, আপনি যদি এই প্রসঙ্গে একটু বলতেন যে আবার কেন নিষিদ্ধের আলোচনাটা আসছে? শুনেন, আমি একটা কথা বলি। এই যে বিএনপি দলটা মাঝে মাঝে বুঝি না। এরা 209টা প্রথম ভোটে পাইছে, তারপরে আরও পাইছে, এগুলো প্রায় 1/3 মানে আপনার একদম মানে 2/3 একাই পাইছে। কিন্তু তারপরে ভালোবাসা অথবা আগে কথা দিছিল, এই জন্য দু একজনকে হয়তো মানে আপনার একটা ঐক্যবদ্ধ সরকার, জাতীয় সরকারের চেহারা ওনারা দিতে চান, এই জন্য হয়তো দু একজনকে নিবে। কিন্তু তার মানে এক দলের একটা ভোট, তাও তাদের সমর্থন পেয়ে নির্বাচিত হয়েছে, তাকে নিয়ে মন্ত্রী বানাইতে হবো, এই যে মানসিকতাটা না, এটা আসলে কোনো কার্যকর কোনো কাজ না। দেখলাম তো সবাইকে বানাইছে মন্ত্রী, জুনায়েদ সাকিরে বানাইছে, নূরকে বানাইছে, আবার দেখলাম কালকে পার্থ বাকি ছিল তারাও বানাইছে। মানে এইগুলো কোনো মানে বিএনপি গভর্নমেন্ট অ্যাজ এ হোল, এটা গভর্নমেন্ট, এই গভর্নমেন্টের জন্য বাড়তি কোনো মানে আপনার মাইলেজ দেয় না। বরঞ্চ এই সমস্ত লোকের উল্টাপাল্টা কথা হয় না, ওই যে আপনার বলে না যে মানে কুয়ার ব্যাগ সাগরে পড়লে যা হয় আর কি। আচ্ছা, তো এরা কোনদিন জীবনে চিন্তা করছে মন্ত্রী হমু? বলেন আপনি, চিন্তা মানে কোনদিন স্বপ্ন দেখছে যে মন্ত্রী হইতে পারি একদিন? আমি দেখে নাই তোর ভাই। আচ্ছা, এখন হইয়া মন্ত্রী মাথা পুরা আওলা, আচ্ছা, কি কয় কি না কয়। আরেকজনের রাশেদ খান, সেও দেখলাম জীবনে একজনও বিএনপি করার আগে কয় নাই, হঠাৎ করে ইলেকশনের সময় বিএনপি করলো এবং ইলেকশনে 3 নাম্বার হলো, হয়ে নেই। এখন সে আওয়ামী লীগে যেমন একজন ইনু আসিল, আচ্ছা, ওরকম বিএনপির হয়েছে রাশেদ খান। আচ্ছা, হয়ে নিয়ে ইনু ছিল কিন্তু একসঙ্গে 2টা মন্ত্রী ছিল কিন্তু। হ্যাঁ। একদিকে ছিল সে মন্ত্রী, এই বলা হয় তাকে তথ্যমন্ত্রী, হ্যাঁ। আর আরেক দিকে তার মন্ত্রণালয় ছিল খালেদা জিয়া মন্ত্রী। আচ্ছা, মানে খালেদা জিয়া গাল দেওয়ার জন্য সে একদম তার মন্ত্রী ছিল। ধন্যবাদ আপনাকে, এখন ধন্যবাদ পাইছে আপনাকেও। দর্শক, ধন্যবাদ জানাই আপনাদেরও এতক্ষণ সঙ্গে থাকবার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। আগামীকাল দেখা হবে একই সময়, নতুন কোনো অতিথি নিয়ে আলোচনা হবে, নতুন কোনো বিষয়ে।